দফতর বন্টনের আনুষ্ঠানিক ঘোষণাটুকু বকেয়া ছিল। সেই ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন অর্জুন সিং, এবং যেই মুহূর্তে ঘোষণা হয়ে গেল তিনিই রাজ্যের নতুন পরিবহন এবং শ্রমমন্ত্রী, সেই মুহূর্তে জি 24 ঘন্টার ক্যামেরার সামনে অর্জুন সিং। আমরা প্রথমেই জি 24 ঘন্টার পক্ষ থেকে আপনাকে আপনার নতুন দায়িত্বের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনি দীর্ঘদিন ধরে একটা দাবাং স্টাইলে রাজনীতি করেছেন। সবাই জানে অর্জুন সিং মানে তিনি তেড়ে যাচ্ছেন, অর্জুন সিং মানে তিনি এরমভাবে কাউকে কিছু বলছেন। সেই অর্জুন সিং থেকে বিধায়ক হওয়া অর্জুন সিং এবং একদম সরাসরি মন্ত্রীর দায়িত্ব পাওয়া, সেই অর্জুন সিংকে আমরা পাবো নাকি একটু চেঞ্জ অবস্থায় পাবো? সরকার আসার পরে ব্যারাকপুরে কিছু হয়েছে শুনেছেন? ব্যারাকপুরে তো গান্ধীগিরি হচ্ছে। তার মানে বিরোধী থেকে লড়াই করা, একটা মানসিকতা নিয়ে লড়াই করে সরকারকে আনা, নিজের কর্মীদেরকে সিকিউরিটি দেওয়া, সেফটি দেওয়া, তার পাশে দাঁড়ানো একটা রূপ থাকে। সরকারের আসার পরে আমাদের গুরু দায়িত্ব সরকার ভাবমূর্তিটা কীভাবে ভালো হবে, সরকারের যে পরিকল্পনাটাকে অক্ষর অক্ষর পালন করা, সরকার যা ভাবছে সেটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া। আমাদের মোদিজি ডাবল ইঞ্জিন সরকারের ঘোষণা করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী যে স্টাইলে কাজ করছেন, যেটা আমরা সবাই মোটামুটি ভেবেছিলাম কি 1.5 বছর 2 বছর লাগবে বাংলাকে শুধরাবার জন্য, কিন্তু যেটা যে স্টাইলে উনি ওয়ার্ক করছেন সেটা আমার মনে হচ্ছে 1.5-2 বছর না, 1.5-2 মাস মধ্যে একটা রোড ম্যাপ বাংলার জন্য তৈরি হয়ে যাবে। তার অনুসরণ করেই কিন্তু আমরাও রোড ম্যাপের উপরে কাজ করব। আপনি ট্রেড ইউনিয়নেও দীর্ঘদিন কাজ করেছেন। এই ক্ষেত্রে যে কোনো সরকারি পরিবহনের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোতে একটা অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এই ধরনের ট্রেড ইউনিয়ন। তাদেরকে তো অনেক ক্ষেত্রে কাজ করানো যায় না, ডিপোগুলোতে অনেক সমস্যা রয়েছে, পরিবহনে একরাশ সমস্যা। কারণ পরিবহনটা এমন একটা দফতর যেখানে মানুষের অনেক দাবি থাকে। আমাদের এখানে বাস নেই, আমাদের এখানে বাস স্ট্যান্ডের শেড নেই, আমার এখানে বাস স্ট্যান্ডের জমি দখল হয়ে গেছে। এটা তো ঠিক যে কলকাতা শহরে এমনকি নোনাপুকুর ট্রাম ডিপো, বালিগঞ্জ ট্রাম ডিপো, এই জমিগুলোকে বেসরকারিকরণ হয়ে গেছে, এগুলোকে লিজে তুলে দেওয়া হয়েছে, এবং সেখানে কারোর মতামতের তোয়াক্কা করেনি এর আগের তৃণমূল সরকার। মমতা ব্যানার্জি আর তার ভাইপো না কি আছে আমি জানি না, এই দুজনই মিলে বাংলাকে প্রায় লিজ দিয়ে দিয়েছিল। এবার লিজ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, এটা নিয়ে একটা বড় টাস্ক আছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে একদম ক্রিম জায়গাতে প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা প্রায় বেচে দিয়েছে। কেন্দ্র সরকার বাস দিচ্ছে, আমার নিজের চোখে দেখা বারাসাতে 500 বাস শেষ হয়ে গেল, পড়ে পড়ে শেষ হয়ে গেল। ড্রাইভার নেই, খালাসি নেই, লেবার কম্পোনেন্ট এরকম আছে, দুর্নীতি এমন আছে ভাবতে পারবেন না। পিএফ যে কাটা হয়, তার যে বন্ড কেনা হয়, পয়সা ডবল হবে, ট্রিপল হবে, সেই জায়গায় একটা ব্যাপক দুর্নীতি আছে। যে সরকারি কোম্পানি 8% 7% ইন্টারেস্ট দিত, সেটা না করে ওই দালালদের মাধ্যমে নিজে কমিশন নেওয়ার জন্যে এই অভিষেক ব্যানার্জি এইসব করাতো। তারপরে নানা রকম দুর্নীতি আছে। এই দুর্নীতি এগেনস্টে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাইছেন বাংলাকে নিয়ে যাওয়া, এটা একটা বড় টাস্ক আমাদের জন্য আছে। তাকে সেই রোডম্যাপকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। দাদা, যেহেতু রাজ্যের নতুন সরকার, তারা ঘোষণা করেছেন যে মহিলাদের সরকারি বাসে যাতায়াত ফ্রি। এখানে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে, মহিলাদের যদি সরকারি বাসে জিরো ভ্যালু টিকিট ইস্যু করতে হয়, তাহলে বিভিন্ন পরিবহন নিগম তারা ইতিমধ্যে কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কা করছে, তাদের সেটা ভর্তুকি দিতে হবে। এক, এবং দুই, মহিলারা বলছেন যে রাস্তায় সরকারি বাস এতটাই কম যে রাজ্য সরকার এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন, কিন্তু তারা তো বাস পাচ্ছেন না। বাস আসবে, বাস চলবে। আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন আছে ইলেকট্রিক বাস চালানো, আসবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আর বাসে বহুত ডিমান্ড আছে। আমরা যখন ভোটে প্রচার করতে যাই তখন বারবার আমাদেরকে সিনিয়র সিটিজেনরা, মহিলারা বাসের কথা বলে। তাদের বাস সরিয়ে দিয়ে এই যে তুষ্টিকরণের রাজনীতির জন্য টোটো আনা হয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে কি মেন রোডের উপরে, বড় রোডের উপরে টোটো চলবে না। সেই টোটো রুট বানিয়ে দেওয়া হলো বড় রোডের উপরে, টোটো রুট বানিয়ে টাকা তোলা হতো। আমি বলছি যদি বাস থাকতো তাহলে এই টোটোর মেন রোডে চলা উচিত ছিল না। মেন রোডে যদি না চলতো তাহলে অত অ্যাক্সিডেন্ট হতো না।
সিনিয়র সিটিজেন মাতৃশক্তি তারা আনসিকিউর ফিল করে। এই সমস্ত তথ্যগুলোকে মানে আমি বলছি না কাউকে সরিয়ে দেওয়া, কিন্তু এই যে মহারাষ্ট্রের মতন একটা মুম্বাই মতন অত বড় একটা শহর, সেখানে কোনো রুট বলে কিছু নেই। আপনি প্রাইভেট নিচ্ছেন, আপনি যাচ্ছেন আসছেন, মানে ভাড়া নিয়ে দিচ্ছেন যাচ্ছেন, কিন্তু সেটা মেন রোডে চালানো যায় না। এটা নিয়ে ব্যাপক ক্ষোভ আছে। এই মানুষ, সাধারণ মানুষ এটা নিয়ে অত্যাচারিত হচ্ছে। গরিব ছেলেরা ওই টোটো কিনছে, আবার টাকা দিয়ে টোটো চালাতে হচ্ছে, পার টিপে টাকা দিতে হচ্ছে। এইটা আমরা প্রত্যেক জায়গা টোটো অটোতে আমাদের ভারতীয় মজদুর সংঘকে আমরা ডিপিউট করছি, যাতে কোনোভাবে কোনো দুর্নীতি সঙ্গে কেউ যুক্ত না হতে পারে। ওয়াটার মেট্রো মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন। ওয়াটার মেট্রোটা WBTC অর্থাৎ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আপনার আন্ডারেই আসছে। ওয়াটার মেট্রো নিয়ে অনেক মানুষ অনেক আশাবাদী এবং তারা সত্যিই মনে করছেন যে কলকাতা, উল্টো দিকে হাওড়া, এদিকে 24 পরগনা আপনার নিজের জেলা এবং ওদিকে হুগলি, এই 4টে জেলাকে সড়ক পথের থেকে অনেক কম সময় এই ওয়াটার মেট্রো দিয়ে কানেক্ট করা যাবে, মানুষের খুব সুবিধা হবে। এটা কবে, এই প্রজেক্টটা কবে ম্যাচিওর হতে পারে বলে আপনার? 1.5 বছরের কাজ উনি 1 মাসের মধ্যে দেখিয়ে দিতে পারেন। উনি অনেক কিছু, ওনার যে পরিকল্পনা, উনি তো ট্রান্সপোর্ট সামলেছেন না, উনি জানেন কোথায় কোথায় কী হয়েছে। আপনাকে বলছি যে কোনো ডেভেলপ কান্ট্রি, একটু ডেভেলপ যারা আছে, ওয়াটার সিস্টেমটাকে কত ডেভেলপ করেছে আপনার আইডিয়া নেই। এই যে 12 টন 14 টন 25 টন ট্রাক চলে, এটাকে যদি ওয়াটারওয়ে দিয়ে যদি মাল ঢোলাই করা যায়, তাহলে কিন্তু অনেক রাস্তা বাঁচবে, আর যেটা ট্রাফিক হয় সেটা বাঁচবে। এবার ওয়াটারকে ইউজ করে যদি আমরা ট্রাফিকটাকে ওদিকে ডাইভার্ট করতে পারি, ওয়াটার মেট্রোর দিকে ডাইভার্ট করতে পারি, হাই স্পিড গাড়ি চালাতে পারি, মানে জাহাজ চালাতে পারি ছোট ছোট, তাহলে আমার মনে হচ্ছে এই যে মানে ট্রাফিক প্রবলেম, কলকাতাতে একটা বড় প্রবলেম ট্রাফিক প্রবলেম, রাস্তা ভেঙে যাচ্ছে, এই প্রবলেমগুলো কিন্তু সর্ট আউট হবে, নিশ্চিত হবে। আমি জানি শুভেন্দুবাবুকে তো আমি আজ থেকে চিনি না, আর মোদিজিকে তো সারা ভারতবর্ষে জানে। তো এই দুজনের একটা জবরদস্ত পরিকল্পনা আছে, যে ডাবল ইঞ্জিনের সরকারের যে পরিকল্পনা আপনি সামনে দেখতে পারেন। আমার শেষ প্রশ্ন, শ্রমমন্ত্রী অর্জুন সিং, পরিবহন মন্ত্রী অর্জুন সিং, সাধারণত দেখা যায় কোনো মন্ত্রী যদি একাধিক দপ্তর সামলান তাহলে সেই দপ্তরের ক্ষেত্রে তার একটা ভাগ বাটোয়ারার সমস্যা হয়। তো আপনি কত পার্সেন্ট, আপনি যদি 100% মিনিস্টার হন, তাহলে আপনি কত পার্সেন্ট লেবার মিনিস্টার আর কত পার্সেন্ট ট্রান্সপোর্ট মিনিস্টার? আমি দুদিকে 100% থাকবো। আপনাকে বলছি, যদি কাজকে দ্রুত গতিতে মানে সলভ করা হয়, তাহলে কিন্তু কাজ আস্তে আস্তে কমে যায়। তো প্রথম যে 3 মাস দেখবেন ব্যাপক 16 ঘন্টা কাজ করতে হবে, ফার্স্ট 3 মাস। এই 3 মাস যখন রাস্তার মানে ট্র্যাকের উপরে গাড়ি চলে যাবে, তখন দেখবেন এই সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে। পুজোর আগে তার মানে আমরা কলকাতার ট্রান্সপোর্ট সিগনিফিকেন্ট অনেকটা ভালো দেখতে পারবেন, অনেকটা ভালো দেখতে পারবেন। মন্ত্রী হওয়ার পর জি24 ঘন্টাকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলছেন, দুর্গাপুজোর আগে রাজ্যের পরিবহনের হাল হকিকত তিনি অনেকাংশে পাল্টে দেবেন। তিনি 2টি দপ্তরের দায়িত্ব পেয়েছেন, দুটিতেই 100% করে তিনি তার যে সমস্ত সময়, সেই সময়টা দেবেন, যাতে করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকারের পরিবহন মন্ত্রী হিসেবে তিনি খুব তাড়াতাড়ি উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেন। জি24 ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।